মান্দার গাছ থেকে আম আশা করা যায় না। যাদের ভিতরে জুলাই চেতনা নাই তারা কোনদিন জুলাই বিপ্লবের এই কলহকে তারা স্বীকার করতে চায় না। আজকে এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে মুই কি হনুরে ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হেয়ার রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই। এরকম একটি অবস্থায় তারা এই জুলাইকে কলঙ্কিত করেছে। আজকে বন্ধুগণ, এই জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে। এই জুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। আওয়ামী লীগ যেভাবে ৭১-এর চেতনাকে বিক্রি করে এই ৫৪ বছর রাজনীতি করেছে, আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণঅভ্যুত্থানকে বিক্রি করে তারাও সেই নব্য ফ্যাসিজমের পথে হাঁটা শুরু করেছে। আমি বলতে চাই, এই সরকারকে মনে রাখতে হবে, এই সরকার বিএনপির সরকার নয়, জামাতের সরকার নয়, গণ অধিকার পরিষদের সরকার নয়, কিংবা অন্য কোনো দলের সরকার নয়। তারা এদেশের আপামর জনগণের সরকার। জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে, তাহলে তাদের এই চেয়ারে থাকার আর ১ মিনিটও তাদের কোনো নৈতিক অধিকার নেই। একটি রাষ্ট্রের ঐতিহাসিকভাবে যেসব ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে পাঠ্যপুস্তকে এই ইতিহাসকে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মকে শেখাইতে হবে। যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই ডামাডোল দিন কাটাবেন, এসির বাতাস খেয়ে সময় পার করে একটা যেনতেন মার্কা নির্বাচন দিয়ে বিদায় নেবেন, মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতোই হবে। এদেশের মানুষ ওই যেনতেন মার্কা কোনো নির্বাচন গ্রহণ করবে না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, আজকে ২০১৩ সালের শাপলা চত্বরে যদি গণতার চেতনা না হতো, তাহলে দেশের ছাত্র জনতা, তৌহিদি জনতা, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কোটার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তারা শাপলা চত্বরের চেতনা নিয়ে নিজের দেশকে রক্ষার জন্য, পেশিবাদী শাসনকে এদেশ থেকে মূলোৎপাটন করার জন্য, ভারতীয় রেজিমকে দেশকে দূর করার জন্য তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। মনে রাখবেন, এই দেশের ইতিহাসেও আপনাদের জায়গা কিন্তু হতে নাও পারে। আবারও প্রয়োজন হলে নতুন কোন আন্দোলনের মাধ্যমে এই দেশ ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদের ষড়যন্ত্র মুক্ত, ভারতীয় দালাল মুক্ত করে এদেশকে নতুনভাবে স্বাধীন করবে ইনশাআল্লাহ। আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন তারা দেখাতে পারে নাই বা পারবে না। এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে, মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কিংবা একটি দলকে খুশি করার উদ্দেশ্যে এটি তারা প্রণয়ন করেছে। সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে সেই ভারতীয় পরিকল্পনায় আওয়ামী সেই গুন্ডা বাহিনীর যে নারকীয় তাণ্ডব, এই তাণ্ডবকেও তারা উল্লেখ করে নাই। এর মাধ্যমে আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ লাখো কোটি মুসলমানের হৃদয়ে এই ঘোষণাপত্রের মাধ্যমে কুঠারাঘাত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমি ফারুক হাসান একটানা ১৫ দিন রিমান্ডে ছিলাম। আমার সহযোদ্ধারা রিমান্ডে ছিল। এই যে এখানে যারা আছে প্রত্যেকেই জুলুম নির্যাতনের শিকার হয়েছে। বক্তব্য একবারেই পরিষ্কার, আমাদের ২ কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, যাদের পাঠানোর এভিডেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল। তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই। এই সরকারকে মনে রাখতে হবে, তারা কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের সরকার নয়। তারা এই দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার। কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে। আমরা এটা স্পষ্ট বলতে পারবো, এই ঘোষণাপত্র ভারতের প্রেসক্রিপশনে তৈরি করা হয়েছে। যদি এই ঘোষণাপত্র বাংলাদেশে তৈরি করা হতেন, তাহলে সর্বপ্রথম এই ঘোষণাপত্রের পিলখানার হতো এবং ২০১৩ সালে রাতের আধারে হাজার হাজার আলেম করেছেন শাপলা চত্বরে। এই ২টা বিষয় সর্বপ্রথম এটাতে সংযুক্ত থাকতেন। তৎকালীন সরকার শেখ হাসিনা সহ তার দোসরেরা এই হত্যা গড়িয়ে ১১,৫১৯ জন বিডিআর সদস্য
পর্যন্ত আমাদের অনেক ভাই বিনা অপরাধে কারাগারে বন্দী অবস্থায় আছেন। আমরা স্পষ্টভাবে জানাতে চাচ্ছি আমাদের কারাবন্দী ভাইদেরকে অতি তাড়াতাড়ি যেন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন জায়গায় আওয়ামী দূষণেরা গাপটি মেরে বসে আছেন। গত এক বছরে আমাদের প্রধান উপদেষ্টা বলেন আর উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা বলেন, আজও পর্যন্ত এক বছরে এই পরিবহন সিন্ডিকেটের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কোনো যথাযথ পদক্ষেপ দেখি নাই। আমরা সড়ক নিরাপত্তা বাস্তবায়নে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো যথাযথ পদক্ষেপ দেখি নাই। এই প্রেক্ষিতে আমরা বলতে চাই, আমাদের ম্যান্ডেট নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের ম্যান্ডেট নিয়ে যে প্রধান উপদেষ্টাকে আমরা বসিয়েছি, আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা চরমভাবে আশাহত হয়েছি। সম্প্রতি 5 আগস্ট আমাদের প্রধান উপদেষ্টা একটি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেন। রাজনৈতিক দলসমূহের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে জুলাই ঘোষণাপত্র পরিণত হয়েছে একটি অসম্পূর্ণ ও আপোষকামী দলিলে। বর্তমান যে রাজনৈতিক বিভিন্ন দল বা রাজনৈতিক কিছু দলের ইচ্ছার কাছে আমাদের ছাত্র জনতার যে অবদান, সেই অবদানকে ঘোষণাপত্রতে কটাক্ষ করা হচ্ছে। আজকের এই যৌথ সংবাদ সম্মেলনের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিগত 5 আগস্ট একটি ঘোষণাপত্র পাঠ করেছেন, যেখানে ইতিহাসকে বিকৃতি করা হয়েছে, ইতিহাসকে অস্বীকার করা হয়েছে। আমরা এদেশের সচেতন নাগরিক হিসেবে, ইতিহাসের অংশীজন হিসেবে আমরা এই ইতিহাস বিকৃতিকে কোনো অবস্থাতে সহ্য করতে পারিনি। ইতিহাসকে অস্বীকার করাকে আমরা সহ্য করতে পারিনি। এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখানে পিলখানার অস্বীকার করা হয়েছে, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকার করা হয়েছে, কোটা বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলনকে অস্বীকার করা হয়েছে, 21 সালের মোদী বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে। সর্বশেষ 1947 সালে যদি পাকিস্তান স্বাধীন না হতো, আমার এই বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতে পারত না। সেই ঐতিহাসিক 47কে অস্বীকার করা হয়েছে। সুতরাং ইতিহাস বিকৃতির এই আয়োজন আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। আমরা লক্ষ্য করছি এই ঘোষণাপত্র প্রণয়নে আওয়ামী ষড়যন্ত্র এবং ভারতীয় ইন্ধন রয়েছে। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা গাপটি মেরে বসে আওয়ামী চক্রান্ত বাস্তবায়ন করছেন, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা সরকারের কাছে দাবি করছি, এই জুলাই বিপ্লবে আপনারা কয়জনের জুলাই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন? এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকে জুলাই বিপ্লবকে লালন করেন না। সুতরাং তাদের কাছ থেকে কোনোদিন মান্দার কাছ থেকে আম আশা করা যায় না। যাদের ভিতরে জুলাই চেতনা নাই, তারা কোনোদিন জুলাই বিপ্লবের এই গণহত্যাকে তারা স্বীকার করতে চায় না। দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা ঘোষণাপত্রে ইতিহাসকে সন্নিবেশন করার জন্য আমরা অনুরোধ করছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, আজকে 2013 সালের শাপলা চত্বরে যদি গণহত্যার চেতনা না হতো, তাহলে দেশের ছাত্র জনতা, তৌহিদি জনতা, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কোটার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তারা শাপলা চত্বরের চেতনা নিয়ে নিজের দেশকে রক্ষার জন্য, ফ্যাসিবাদী শাসনকে এদেশ থেকে মূলোৎপাটন করার জন্য, ভারতীয় রেজিমকে দেশকে দূর করার জন্য তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সুতরাং এই ইতিহাসকে আপনারা অস্বীকার করেছেন, ঘোষণাপত্রে জায়গা দেন নাই। মনে রাখবেন, এই দেশের ইতিহাসেও আপনাদের জায়গা কিন্তু হতে নাও পারে। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, শাপলা চত্বরের গণহত্যার, 21 সালে মোদী বিরোধী আন্দোলনের ইতিহাস, কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস, নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস এবং পিলখানার গলার ইতিহাস ঘোষণাপত্রে নতুনভাবে সংযোজন করতে হবে।
এই ঘোষণাপত্র নতুনভাবে তৈরি করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি করছি, এর যদি ব্যত্যয় ঘটে এই ঘোষণাপত্র দেশবাসীকে সাথে নিয়ে আমরা প্রত্যাখ্যান করলাম। সুতরাং কথার দীর্ঘায়িত না করে আমাদের শেষ বক্তব্য হলো, একটি রাষ্ট্রের ঐতিহাসিকভাবে যেসব ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে পাঠ্যপুস্তকে এই ইতিহাসকে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মকে শেখাইতে হবে। আমাদের শেষ কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় এসেছেন এদেশের ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে। সুতরাং এই রক্তের সাথে যদি কোনো ধরনের গাদ্দারি হয় ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। এই ইতিহাস থেকে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসন থেকে দেশের মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন, দেশের মানুষকে স্বাধীন করেছেন, দেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করেছেন। আবারও প্রয়োজন হলে নতুন করে আন্দোলনের মাধ্যমে এই দেশ ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদের ষড়যন্ত্র মুক্ত, ভারতীয় দালাল মুক্ত করে এদেশকে নতুনভাবে স্বাধীন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যারা এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, গণতান্ত্রিক আন্দোলনকে মোবারকবাদ জানাই। সকল সাংবাদিক বন্ধুরা আমাদের কথা ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিততম সংগঠক ফারুক হাসান ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই যৌথ যে সংবাদ সম্মেলন, এই যৌথ সংবাদ সম্মেলনের উপস্থিত সকলকে ধন্যবাদ। ইতিমধ্যেই আজকের এই সংবাদ সম্মেলনের যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি পাঠ করেছেন। জুলাই ঘোষণাপত্র যেটি গত 5ই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের সামনে পাঠ করেছেন, জাতির উদ্দেশ্যে প্রকাশ করেছেন, আমি মনে করি এই ঘোষণাপত্র যেহেতু এবং সেহেতু মার্কা একটা ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে জাতির যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা তার ছিটে ফোটাও আমরা লক্ষ্য করি নাই। এই ঘোষণাপত্রটি হয়েছে একটি এককেন্দ্রিক, একটি নির্দিষ্ট দলকে সামনে রেখে বোধ হয় এটা প্রণয়ন করা হয়েছে। যেমনটি আমরা বলি বারবার, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে সংবিধান, এই সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে তৎকালীন যে সংবিধান প্রণয়ন কমিটি তারা সেটা প্রণয়ন করেছিলেন। তা আজকের এই ঘোষণাপত্র দেখেও মনে হচ্ছে যে কোনো একটি দলকে সামনে রেখে এটা তারা সুনিপুণভাবে প্রণয়ন করেছে। আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন তারা দেখাতে পারে নাই বা পারবে না। এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কিংবা একটি দলকে খুশি করার উদ্দেশ্যে এটি তারা প্রণয়ন করেছে। এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস, এই বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের পরতে পরতে জনগণের কোনো অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই। এই যে জুলাই গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছেন, হাজার হাজার মানুষ রক্ত ঝরিয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই। এই ঘোষণাপত্রে 47 নেই, 71 আছে, কিন্তু সেটাও এক পেছে। এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি, এই যে জুলাই গণঅভ্যুত্থান 2024 সালের আগস্ট এবং জুলাই মাসে, এটি ওই 71কে কেন্দ্র করে সংগঠিত হয় নাই। এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী দুঃশাসনকালের এই 15-16 বছরের যে জুলুম নির্যাতন, যে গুম খুন, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। প্রিয় ভাইরা আমার, আজকে 2009 সালের যে পিলখানার নারকী কাণ্ড, এই নারকী হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, দুঃখের বিষয়, সেই পিলখানার নারকীয়কে
এই সরকার ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করে নাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে সেই ভারতীয় পরিকল্পনায় আওয়ামী সেই গুন্ডা বাহিনীর যে নারকীয় তাণ্ডব, এই তাণ্ডবকেও তারা উল্লেখ করে নাই। এর মাধ্যমে আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ লাখো কোটি মুসলমানের হৃদয়ে এই ঘোষণাপত্রের মাধ্যমে কুঠারাঘাত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমার সবচাইতে অবাক লাগে যে আন্দোলনের বীজ আমরা 2018 সালে বপন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, সেই ঐতিহাসিক কোটা আন্দোলনের মাধ্যমে। সেই কোটা আন্দোলন না হলে এই 24 সালের গণঅভ্যুত্থান হতো কিনা, এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। আপনারা জানেন সেই কোটা আন্দোলন করতে গিয়ে আমরা হাজারো বাধা বিপত্তি, হামলা মামলা, জেল জরিমানা, রিমান্ড সহ্য করেছি। আমি ফারুক হাসান একটানা 15 দিন রিমান্ডে ছিলাম। আমার সহযোদ্ধারা রিমান্ডে ছিল। এই যে এখানে যারা আছে প্রত্যেকেই জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তারপরে হাসিনা আংশিক আমাদের দাবি মেনে নিলেন। এরপরে যখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবারও কোটা ফিরিয়ে আনা হলো, সেই কোটা ফিরিয়ে আনার প্রতিবাদে 2024 সালে এই বৈষম্য বিরোধী ব্যানারে সেই আন্দোলনটা শুরু হলো। তাহলে এর বীজ কোনটা? 2018 সালের কোটা আন্দোলন। এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে, বাইপাস করে এরকম একটি এক পেশে জুলাই ঘোষণাপত্র দিয়েছে। এরপরে আমাদের খুদে বাচ্চারা, আমাদের ভাইরা, ছোট বাচ্চারা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে, যে আন্দোলন সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা। এমন আন্দোলন পৃথিবীর আর অন্য কোনো দেশে সংগঠিত হয় নাই। কিন্ডারগার্টেনের বাচ্চা ক্লাস 1-এ পড়ে, 2-এ পড়ে তারা রাজপথে নেমেছে। তারা পুলিশ, এসপি, এমপি, মন্ত্রীর গাড়ি থামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন, সেই আন্দোলনকে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেইমানি করেছে। প্রিয় ভাইরা আমার, আজকে কথা আমাদের স্পষ্ট। আজকে আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার। আমাদের 2 কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, যাদের পাঠানো রেমিটেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল। তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই। তাই প্রিয় বন্ধুগণ, আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় নয়। এটা এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, এটা এদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা, ডিমান্ডের জায়গা থেকে আমরা এখানে 4-5টি সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছি। এই সরকারকে মনে রাখতে হবে তারা কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের সরকার নয়। তারা এদেশের ছাত্র জনতার সমর্থিত সরকার। কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে। আজকে এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে। মুই কি হনুরে ভাব, এসি গাড়ি, বাড়ি, ওই বাংলো, মিন্টু রোডে, হেয়ার রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই। এরকম একটি অবস্থায় তারা এই জুলাইকে কলঙ্কিত করেছে। আজকে বন্ধুগণ, এই জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে। এই জুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। আওয়ামী লীগ যেভাবে 71-এর চেতনাকে বিক্রি করে এই 54 বছর রাজনীতি করেছে, আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণঅভ্যুত্থানকে বিক্রি করে তারাও সেই নব্য ফ্যাসিজমের পথে হাঁটা শুরু করেছে। আমি বলতে চাই এই সরকারকে মনে রাখতে হবে, এই সরকার বিএনপির সরকার নয়, জামাতের সরকার নয়, গণ অধিকার পরিষদের সরকার নয়, কিংবা অন্য কোনো দলের সরকার নয়। তারা এদেশের আপামর জনগণের সরকার। জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে, তাহলে তাদের এই চেয়ারে থাকার আর 1 মিনিটও তাদের কোনো নৈতিক অধিকার নেই। তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে একটা আহ্বান জানিয়ে শেষ করব। আপনাদেরকে ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেওয়া হয় নাই। যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই ডামাডোল দিন কাটাবেন, এসির বাতাস খেয়ে সময় পার করে একটা যেনতেন মার্কা নির্বাচন দিয়ে বিদায় নেবেন, মনে রাখবেন আপনাদের পরিণতি
ওই বিগত মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতোই হবে। এদেশের মানুষ ওই যেন তেন মার্কা কোনো নির্বাচন গ্রহণ করবে না। জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশাটাই আমরা আশা করি, সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে এই সংবাদ সম্মেলনের যে লিখিত বক্তব্য, এই লিখিত বক্তব্যের সাথে পুরোপুরি আমরা গণ অধিকার পরিষদ সংহতি জ্ঞাপন করছি, সংহতি জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের লড়াই বন্ধ থাকবে না, থেমে থাকবে না, লড়াই চলবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি বিডিআর কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ফয়জুল আলম। পিলখানা ট্র্যাজেডি নিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিভিন্ন ছাত্র ভাই এবং জনতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি বক্তব্য পর্ব শুরু করতে চাই এবং স্মরণ করছি যেই জুলাই গণহত্যা ছাত্র এবং জনতা দ্বারা শহীদ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, একটি ঘোষণাপত্র প্রকাশ করেছেন বর্তমান সরকার, যে ঘোষণাপত্র বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী অথবা ফ্যাকশনে তৈরি হয়নি। আমরা এটা স্পষ্ট বলতে পারবো, এই ঘোষণাপত্র ভারতের ফ্যাকশনে তৈরি করা হয়েছে। যদি এই ঘোষণাপত্র বাংলাদেশে তৈরি করা হতেন, তাহলে সর্বপ্রথম এই ঘোষণাপত্রের পিলখানার হত্যাকাণ্ড এবং 2013 সালে রাতের আধারে হাজার হাজার আলেম হত্যা করেছেন শাপলা চত্বরে, এই দুইটা বিষয় সর্বপ্রথম এটাতে সংযুক্ত থাকতেন। প্রিয় ভাইয়েরা, 2009 সালে পিলখানাতে একটা হত্যাকাণ্ড ঘটেছিল, যে তৎকালীন সরকার শেখ হাসিনা সহ তার দোসরেরা এই হত্যা ঘটিয়ে 11,519 জন বিডিআর সদস্যকে তারা মিথ্যাভাবে চাকরিচ্যুত করেছেন এবং জেল জমের অত্যাচার স্বীকার করেছেন। এবং এখনো পর্যন্ত আমাদের অনেক ভাই বিনা অপরাধে কারাগারে বন্দী অবস্থায় আছেন। আমরা স্পষ্টভাবে জানাতে চাচ্ছি, আমাদের কারাবন্দী ভাইদেরকে অতি তাড়াতাড়ি যেন কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এবং তার সাথে সাথে 18,519 জন বিডিআর সদস্যকে যেন চাকরিতে পূর্ণ বহাল করা হয়। এই বিষয়গুলো সম্পূর্ণ ঘোষণাপত্রে আসতে হবে। আর যদি এই বিষয়গুলো ঘোষণাপত্রে না আসেন, আমরা ঘোষণাপত্রের বিরোধিতা করতেছি না, আমরা ঘোষণাপত্রের সাথে আমাদের বিষয়গুলো সম্পূর্ণ সংযুক্ত করার জন্য অনুরোধ করছি। যদি সংযুক্ত করা না হয়, তাহলে এই ঘোষণাপত্র আমরা প্রত্যাখ্যান করব বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে। প্রিয় ভাইয়েরা, আমাদের ভাবতে আশ্চর্য লাগে, এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন জায়গায় আওয়ামী দূষণেরা গাপটি মেরে বসে আছেন, আর ওনারা আঙ্গুলের ইশারায় দেশ পরিচালনা করছেন এবং আমরা তাতে পরিচালিত হয়ে যাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, এই ঘোষণাপত্রে পিলখানার হত্যাকাণ্ড এবং শাপলা চত্বর 47 এবং 18 কোটা সংস্কার আন্দোলন, প্রত্যেক বিষয়গুলো এই ঘোষণাপত্রে সংযুক্ত করতে হবে। না হলে আমরা আপনাদের সকল বিষয় দেখার পরে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি 5 আগস্ট আমাদের প্রধান উপদেষ্টা একটি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেন। রাজনৈতিক দলসমূহের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে জুলাই ঘোষণাপত্র পরিণত হয়েছে একটি অসম্পূর্ণ ও আপোষকামী দলিলে। জুলাইয়ের পেছনের গল্প, ক্ষেত্র বিশেষে বিনির্মাণ বা ইতিহাসের যেই ইতিহাস বিবর্জিত এই দলিলকে আমরা আমাদের জায়গা থেকে একটি প্রতারণা আখ্যা দিয়ে একে প্রত্যাখ্যান করতে চাচ্ছি। আপনারা জানেন, স্বৈরাচার হাসিনার আমলে একটা পর্যায়ে যখন চরম জুলুম এবং নির্যাতনের মধ্য দিয়ে অপরাপর যে রাজনৈতিক দলগুলো ছিল, এই রাজনৈতিক দলগুলোর আন্দোলন এবং কার্যক্রম অনেকটা শিথিল হয়ে গিয়েছিল। সেই সময় 2018 সালে
কোটা সংস্কার আন্দোলন এবং ঐতিহাসিক কিশোর বিদ্রোহ নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে প্রজন্মের শিক্ষার্থীরা, আমাদের যে প্রজন্মের তরুণরা, তাদের একটি রাজনৈতিক বোধ জন্ম নেয়। আমরা দেখতে পাই সেই 2018 সালের ঐতিহাসিক নিরাপদ সড়ক আন্দোলনের পরবর্তীতে আমাদের গোটা প্রজন্মের রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক চিন্তা ভাবনার একটি পরিবর্তন ঘটে। এর পরপরই প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রজন্মের সহযোদ্ধাদেরকে আমরা দাঁড়াতে দেখি, যার একটি চূড়ান্ত ফলাফল হচ্ছে আমাদের গত 24 সালের জুলাই ঘটে যাওয়া সেই জুলাইয়ের গণ অভ্যুত্থান। আমরা বলতে চাই, আজকে আমরা যেই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, সেই নতুন বাংলাদেশের কিভাবে হয়েছে তার গোড়ার ইতিহাস যদি আমরা বাদ দিয়ে দেই আমাদের সেই বিপ্লবের ঘোষণাপত্র থেকে, তাহলে সেই বিপ্লব কি, সেই বিপ্লবের ঘোষণাপত্র আদৌ সেটাকে আমাদের কথা চিন্তা করে রাখা হয়েছে? আমরা বলতে চাই, জুলাই মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে আপামর ছাত্র জনতার অংশগ্রহণ ছিল। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে গড়ে ওঠা এই আন্দোলনে পরবর্তীতে সকল শ্রেণীর, সকল পেশার মানুষ অংশগ্রহণ নেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের 1 বছর পরবর্তী সময়ে কিভাবে করে বর্তমান যে রাজনৈতিক বিভিন্ন দল বা রাজনৈতিক কিছু দলের ইচ্ছার কাছে আমাদের ছাত্র জনতার যে অবদান, সেই অবদানকে ঘোষণাপত্রতে কটাক্ষ করা হচ্ছে। আমরা 2018 সালের দিকে যদি একটু ফিরে যাই, আমরা দেখতে পাই কিভাবে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাদের নাগরিকের যে অধিকারবোধ, সেই অধিকারবোধ থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনের মধ্যে জমে থাকা দীর্ঘকালীন একটা ক্ষোভ ছিল রাষ্ট্রের থেকে নাগরিকের অধিকার বুঝে না পাওয়ার ক্ষোভ। এই ক্ষোভ ধীরে ধীরে একটি কিশোর বিদ্রোহে রূপান্তরিত হয়। এই কিশোর বিদ্রোহ আস্তে আস্তে পৃথিবীর সর্ববৃহৎ কিশোর বিদ্রোহ রূপান্তরিত হয়, যেটা পৃথিবীর সকল দেশে, কোনো দেশে আজ পর্যন্ত এত বড় কিশোর বিদ্রোহ আমরা দেখি নাই। অথবা আমাদের এই সড়ক নিরাপত্তার দাবিতে আমরা আন্দোলনে নেমেছিলাম, বাংলাদেশ বলেন, পৃথিবী বলেন, অন্য কোনো দেশে এই সড়ক নিরাপত্তার দাবিতে এত বড় আন্দোলন কেউ কখনো দেখে নাই। এবং এই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিল তারাই 6 বছর পরে এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়। এই ইতিহাসকে ভুলে গিয়ে আমাদের ঘোষণাপত্রতে এই ইতিহাস বাদ দিয়ে আমরা যে ঘোষণাপত্র দেখতে পাচ্ছি তা আমাদের প্রজন্মের সাথে এক প্রকারের বেঈমানি করা। একই সাথে আমরা বলতে চাই, এই গত 17 বছরের যেই আরো ন্যাক্কারজনক ঘটনা ছিল, যেমন আমরা বলতে পারি 2009 সালের যে পিলখানা হত্যাকাণ্ড ছিল, সেটাই ছিল বাংলাদেশের এই ফ্যাসিস্ট আমলের মধ্যে সর্বপ্রথম সাম্রাজ্যবাদী আক্রমণ। তার পরবর্তীতে আমরা দেখতে পাই 2013 সালে আরেকটি নৃশংস বর্বর ঘটনা, সেটা ছিল শাপলা চত্বরের গণহত্যা। এই কোন ঘটনাকে আমাদের ঘোষণাপত্রে কিন্তু উল্লেখ করা হয় নাই। আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের সময় যদি আমরা দেখি, নিরাপদ সড়ক আন্দোলনের সময় যখন একটা আন্দোলন একটা গণ অভ্যুত্থানে রূপান্তর নেওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেই সময় আমাদের দেশের এই পরিবহনের মাফিয়া সিন্ডিকেটের সন্ত্রাসীরা পুলিশ এবং লীগের সাথে মিলে আমাদের উপর হামলা এবং জিম্মি করে আমাদের এই আন্দোলনকে দমিয়ে দেয়। এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার যে উদাহরণ এই পরিবহন সিন্ডিকেটের তখনই প্রথম ছিল না। এই ফ্যাসিস্ট আমলে 2013-14 সালের সময় আমরা দেখতে পেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলো বৃহৎ আন্দোলন করে তুলেছিল সরকার পতনের। সেই আন্দোলনকেও সেই সময় এই পরিবহন সিন্ডিকেটের মাফিয়া সন্ত্রাসীরাই আন্দোলনকে থামিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের গত 1 বছরে আমাদের প্রধান উপদেষ্টা বলেন আর উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা বলেন, আজও পর্যন্ত 1 বছরে এই পরিবহন সিন্ডিকেটের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কোনো যথাযথ পদক্ষেপ দেখি নাই। আমরা সড়ক নিরাপত্তা বাস্তবায়নে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো যথাযথ পদক্ষেপ দেখি নাই। এই প্রেক্ষিতে আমরা বলতে চাই, আমাদের ম্যান্ডেট নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের ম্যান্ডেট নিয়ে যে প্রধান উপদেষ্টাকে আমরা বসিয়েছি, আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা চরমভাবে আশাহত হয়েছি। এ পর্যায়ে আমরা নিরাপদ সড়ক আন্দোলন 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বিত প্ল্যাটফর্ম থেকে 2টা দাবি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। আমাদের নিম্নতর দাবি হচ্ছে, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই ও গণ অভ্যুত্থানের সঠিক ইতিহাস মূল্যায়নে ও অভ্যুত্থান পরবর্তী সঠিক পথে আগানোর জন্য 2018 এর নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে ও এই আন্দোলনের গণদাবি অর্থাৎ সড়ক নিরাপত্তা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। একই সাথে
আওয়ামী ফ্যাসিবাদী আমলে ঘটে যাওয়া প্রথম সাম্রাজ্যবাদী আক্রমণ, 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড এবং 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা ও 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে। সবাইকে ধন্যবাদ।